কল্পনা করুন এমন এক পৃথিবীর কথা যেখানে কম্পিউটারের স্ক্রিন মানেই ছিল কালো রঙের এক অন্ধকার জগৎ। সেখানে কোনো ছবি ছিল না কোনো আইকন। সেই নিস্তব্ধ অন্ধকারকে জয় করতে হলে আপনাকে হতে হতো একজন গণিতবিদ বা অন্ততপক্ষে একজন দক্ষ কোডার। সাধারণ মানুষের জন্য সেই জগৎ ছিল দুর্ভেদ্য এক দুর্গ। সেই কমান্ড ভিত্তিক জটিল জগৎ থেকে আমাদের বের করে এনে হাতের মুঠোয় রঙিন এবং সহজবোধ্য এক ডিজিটাল পৃথিবী তুলে দিয়েছিল যে নামটা, তা হল উইন্ডোজ। আজ আমরা যে আধুনিক প্রযুক্তির ওপর দাঁড়িয়ে আছি তার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল আজ থেকে প্রায় 4 দশক আগে। এটি শুধু একটি সফটওয়্যারের বিবর্তনের গল্প নয়, বরং মানুষের অসাধ্য সাধনের এবং ব্যক্তিগত কম্পিউটিংয়ের সংজ্ঞাকে বদলে দেওয়ার এক মহাকাব্য। উইন্ডোজের এই 40 বছরের যাত্রায় জড়িয়ে আছে বিল গেটসের স্বপ্ন, স্টিভ জবসের সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা, কোটি কোটি মানুষের আবেগ এবং একটি গোটা প্রজন্মের বদলে যাওয়ার ইতিহাস। আজকের এই তথ্যচিত্রের গভীরে আমরা জানার চেষ্টা করব কিভাবে একটি সাধারণ ইন্টারফেস ম্যানেজার থেকে উইন্ডোজ হয়ে উঠল বিশ্বের জনপ্রিয়তম অপারেটিং সিস্টেম। 70 এবং 80 দশকের শুরুর দিকে কম্পিউটারের জগৎটা আজকের মতো এত সহজ ছিল না। তখন কম্পিউটার মানেই ছিল বিশাল সব মেইনফ্রেম মেশিন যা চালানোর জন্য বিশেষ কারিগরি জ্ঞান প্রয়োজন হতো। সাধারণ মানুষের কাছে কম্পিউটার ছিল ল্যাবরেটরির কোনো এক রহস্যময় যন্ত্র। মাইক্রোসফট তখন ক্যালিফোর্নিয়ার গ্যারেজ থেকে উঠে আসা একটি ছোট কোম্পানি, যারা মূলত আইবিএমের জন্য MS-DOS তৈরি করে দিচ্ছিল। কিন্তু ডোস ছিল কমান্ড লাইন ইন্টারফেস, যেখানে প্রতিটি কাজের জন্য নির্দিষ্ট কোড মুখস্থ রাখতে হতো। একটি ফাইল খোলা, কপি করা বা মোছার জন্য টাইপ করতে হতো নির্ভুল কমান্ড। সামান্য একটি কমা বা ডট ভুল হলেই পুরো সিস্টেম আটকে যেত। কম্পিউটিং তখন ছিল এক নিঃসঙ্গ এবং শুষ্ক অভিজ্ঞতা, যেখানে সৃজনশীলতার চেয়ে নির্ভুল টাইপিংয়ের গুরুত্ব ছিল বেশি। বিল গেটস এবং পল অ্যালেন বুঝতে পেরেছিলেন, কম্পিউটারকে যদি সাধারণ মানুষের ব্যবহারযোগ্য করতে হয় তবে একে হতে হবে দৃশ্যমান বা ভিজুয়াল। ঠিক এই সময়ই ক্যালিফোর্নিয়ার জেরক্স পার্কে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বা GUI প্রযুক্তির প্রাথমিক উদ্ভাবনগুলো হচ্ছিল। ইতিহাসের এক অদ্ভুত মোড়ে সেই প্রযুক্তি দেখে অনুপ্রাণিত হয়ে অ্যাপল তাদের লিসা এবং পরবর্তীকালে ম্যাকিন্টোশ নিয়ে কাজ শুরু করে। মাইক্রোসফটও এই দৌড়ে পিছিয়ে থাকতে চায়নি। 1981 সালে তারা শুরু করে ইন্টারফেস ম্যানেজার প্রজেক্টের কাজ। মজার ব্যাপার হল, শুরুতে এর নাম উইন্ডোজ ছিল না। কিন্তু মাইক্রোসফটের মার্কেটিং প্রধান রোল্যান্ড হ্যানসন লক্ষ্য করলেন, স্ক্রিনে তথ্যগুলো ছোট ছোট আয়তাকার বক্স বা জানালার মতো দেখায়। তিনি পরামর্শ দিলেন যে এর নাম রাখা হোক উইন্ডোজ। এই একটি নামই বদলে দিল ডিজিটাল ইতিহাসের গতিপথ। মানুষ তখন প্রথম বুঝতে পারল যে স্ক্রিনের ভেতর দিয়েও বাইরের এক নতুন পৃথিবীকে দেখা সম্ভব। 1983 সালে প্রথম উইন্ডোজের ঘোষণা দেওয়া হলেও এর চূড়ান্ত রূপ পেতে আরও 2 বছর সময় লেগে যায়। এই সময়টুকু ছিল মাইক্রোসফটের জন্য অস্তিত্ব রক্ষার লড়াই। প্রযুক্তি বিশ্বে তখন রটে গিয়েছিল যে উইন্ডোজ হয়তো একটি ভেপারওয়্যার বা এমন কিছু যা কোনোদিন আলোর মুখ দেখবে না। অবশেষে 1985 সালের 20 নভেম্বর বিশ্ববাসী প্রথম দেখতে পায় উইন্ডোজ 1.0। এটি যখন বাজারে এল তখন এটি মোটেও আজকের মতো শক্তিশালী কোনো অপারেটিং সিস্টেম ছিল না, বরং এটি ছিল MS-DOS-এর ওপর ভিত্তি করে তৈরি একটি গ্রাফিক্যাল আবরণ। এখানে প্রথমবারের মতো ড্রপডাউন মেনু, স্ক্রোলবার এবং আইকন ব্যবহার করা হয়েছিল। সেই সময় মাউসের ব্যবহার ছিল মানুষের কাছে সম্পূর্ণ নতুন এবং অদ্ভুত এক বিষয়। লোকে ভাবত, কেন কিবোর্ড ছেড়ে এমন একটি প্লাস্টিকের টুকরো বা ইঁদুর নাড়াচাড়া করতে হবে? মাউস চালানোর এই জড়তা কাটানোর জন্য এবং মানুষের হাতের আঙুলকে পিক্সেলের সাথে সাবলীল করার জন্য তারা উইন্ডোজে যুক্ত করেছিল রিভার্সি নামের একটি জ্ঞান। তবে উইন্ডোজ 1.0 সমালোচকদের খুব একটা তুষ্ট করতে পারেনি। এর কাজ করার গতি ছিল অত্যন্ত ধীর এবং হার্ডওয়্যারের চাহিদাও ছিল অনেক বেশি। মাত্র 256 কিলোবাইট র্যাম আর ফ্লপি ডিস্কের সেই যুগে উইন্ডোজ চালানো ছিল এক বিলাসী চিন্তা। তা সত্ত্বেও এটি ভবিষ্যতের এক বিশাল সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছিল। এটি মানুষকে জানিয়ে দিয়েছিল যে কম্পিউটার কেবল বিজ্ঞানীদের জন্য নয়, এটি হতে পারে আপনার টেবিলের এক সাধারণ সঙ্গী। এরপর 1987 সালে এল উইন্ডোজ 2.0। এই সংস্করণে প্রথমবারের মতো একটি উইন্ডোকে অন্যটির ওপর রাখা বা ওভারল্যাপ করা সুবিধা যুক্ত হল। ডেস্কটপ আইকন এবং কিবোর্ড শর্টকাটের ব্যবহার শুরু হল এখানেই। মজার বিষয় হল, মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেলের প্রথম ডেস্কটপ সংস্করণগুলো এই উইন্ডোজ 2.0তেই আত্মপ্রকাশ করে। মাইক্রোসফটের এই দ্রুত উন্নতি দেখে অ্যাপল রুষ্ট হয় এবং তাদের বিরুদ্ধে কপিরাইট মামলা ঠুকে দেয়। স্টিভ জবস দাবি করেছিলেন, মাইক্রোসফট তাদের ডিজাইন চুরি করেছে। প্রায় কয়েক বছর ধরে চলা এই আইনি লড়াইয়ের পর আদালত রায় দেয় যে লাইসেন্স চুক্তির অধীনে মাইক্রোসফট এই ইন্টারফেস ব্যবহারের অধিকার রাখে। এই জয় বিল গেটসকে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। মানুষের মনে তখন প্রশ্ন জাগতে শুরু করেছে, কম্পিউটার কি তবে সত্যিই ঘরের কোণে রাখা এক অপরিহার্য বন্ধু হয়ে উঠবে?
80 দশকের শেষ দিকে যখন রঙিন মনিটরের প্রচলন বাড়ছে, তখন উইন্ডোজ হয়ে উঠল সেই রঙের বাহক। অফিসের কাজের ধরনও বদলে যেতে শুরু করল, বিশাল সব খাতা বা টাইপরাইটারের জায়গায় জায়গা করে নীল ডিজিটাল ফোল্ডার। আসল বিপ্লব ঘটেছিল 1990 সালে, যখন উইন্ডোজ 3.0 বাজারে আসে। এটি ছিল মাইক্রোসফটের প্রথম ব্যাপক বাণিজ্যিক সাফল্য। এর ইন্টারফেস ছিল অনেক বেশি উজ্জ্বল এবং আইকনগুলো ছিল প্রাণবন্ত। উন্নত মেমোরি ম্যানেজমেন্ট এবং ভার্চুয়াল মেমোরির ব্যবহার একে অত্যন্ত শক্তিশালী করে তোলে। এরপর 1992 সালে উইন্ডোজ 3.1 সংস্করণে যুক্ত হয় মাইনসুইপার এবং সেই বিখ্যাত সলিটেয়ার কার্ড গেম। আজকের জেনারেশনের কাছে এটি স্রেফ গেম মনে হলেও এর পেছনে ছিল গভীর মনস্তাত্ত্বিক উদ্দেশ্য। এই গেমগুলো ব্যবহারকারীদের ড্র্যাগ অ্যান্ড ড্রপ এবং নিখুঁত মাউস ক্লিকের প্রশিক্ষণ দেওয়ার জন্যই ডিজাইন করা হয়েছিল। উইন্ডোজ 3.0 সংস্করণটি মাত্র 2 বছরেই 1 কোটি কপির বেশি বিক্রি হয়েছিল, যা সেই সময়ে একটি বিশ্ব রেকর্ড। মাইক্রোসফট তখন কেবল একটি সফটওয়্যারের কোম্পানি নয়, বরং একটি বৈশ্বিক মহিরুহে পরিণত হওয়ার পথে যাত্রা শুরু করে। অফিসগুলোতে তখন টাইপরাইটার সরে গিয়ে বসতে শুরু করেছে চকচকে সিআরটি মনিটর। মানুষের জীবনধারায় ধীরে ধীরে ঢুকে পড়ছে ডিজিটাল ডেটা। মানুষ বুঝতে শুরু করল যে কাগজের ফাইল ছাড়াও তথ্য জমা রাখা সম্ভব। এই সময়টা ছিল মাল্টিমিডিয়া পিসির শুরুর যুগ। সিডিরমের মাধ্যমে মানুষ কম্পিউটারকে ব্যবহার করতে শুরু করল গান শোনা বা বিশ্বকোষ পড়ার মাধ্যম হিসেবে। মাইক্রোসফট এনকার্টার মতো ডিজিটাল এনসাইক্লোপিডিয়া মানুষের জ্ঞান অর্জনের পথকে আরও সহজ করে তুলল। এরপর 1995 সাল, যা ব্যক্তিগত কম্পিউটিংয়ের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। উইন্ডোজ 95 এর লঞ্চিং ইভেন্ট ছিল তৎকালীন সময়ের কোনো বিশাল রক কনসার্টের মতো। মাইক্রোসফটের বিজ্ঞাপনের জন্য বিপুল পরিমাণ অর্থ খরচ করেছিল এবং সেখানে বিখ্যাত ব্যান্ড রোলিং স্টোনসের স্টার্ট মি আপ গানটি ব্যবহার করা হয়েছিল। এম্পায়ার স্টেট বিল্ডিংকে উইন্ডোজের রঙে রাঙিয়ে দেওয়া হয়েছিল। উইন্ডোজ 95 এর হাত ধরেই জন্ম নেয় সেই বিখ্যাত স্টার্ট বাটন এবং টাস্কবার, যা আজও উইন্ডোজের অবিচ্ছেদ্য অংশ। এটি ছিল 32 বিট অপারেটিং সিস্টেম, যা মাল্টিটাস্কিংকে সহজ করে দিয়েছিল। প্রথমবারের মতো এখানে যুক্ত হল প্লাগ অ্যান্ড প্লে বৈশিষ্ট্য। আগে যেখানে নতুন কোনো প্রিন্টার বা যন্ত্র কম্পিউটারে লাগাতে হলে ঘন্টার পর ঘন্টা ড্রাইভার ইনস্টল করতে হতো, উইন্ডোজ 95 সেই ঝক্কি কমিয়ে দিল। 1995 সালের 24 আগস্ট যখন এটি বাজারে আসে, লন্ডনের রাস্তা থেকে সিডনি সর্বত্র মানুষের দীর্ঘ লাইন পড়ে গিয়েছিল। উইন্ডোজ 95 এর সাথে আসা ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারটি বিশ্বজুড়ে ইন্টারনেটের প্রসারে অভাবনীয় ভূমিকা রাখে। ঠিক তখনই মানুষ বুঝতে পারল পৃথিবীটা আসলে কত ছোট হয়ে আসছে। স্বচ্ছ জল যেমন পাত্রের আকার নেয়, উইন্ডোজও যেন ঠিক তেমনি প্রতিটি ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী নিজের রূপ বদলে নিতে শুরু করল। এই সময়কালেই মাইক্রোসফট ইন্টারনেটের গুরুত্ব বুঝতে পেরে বিল গেটসের সেই ঐতিহাসিক ইন্টারনেট টাইডাল ওয়েব মেমো প্রকাশ করে, যা পুরো কোম্পানির গতিপথ বদলে দিয়েছিল। উইন্ডোজ 95 এর বিপুল সাফল্যের পর মাইক্রোসফট 1998 সালে নিয়ে এল উইন্ডোজ 98। এটি ছিল মূলত পূর্ববর্তী সংস্করণের একটি পরিশোধিত রূপ। এতে ইউএসবি সাপোর্ট আরও উন্নত করা হয় এবং ব্যাকফরওয়ার্ড নেভিগেশন বাটন যুক্ত করা হয়েছিল। ইন্টারনেটের প্রসারের ফলে এই সংস্করণে ওয়েব ব্রাউজিংকে অধিক গুরুত্ব দেওয়া হয়। তবে উইন্ডোজ 98 এর লঞ্চিং অনুষ্ঠানেই ঘটেছিল এক বিখ্যাত বিপত্তি। বিল গেটসের উপস্থিতিতেই লাইভ ডেমো দেওয়ার সময় সিস্টেমটি ক্র্যাশ করে এবং পর্দায় ভেসে ওঠে ব্লু স্ক্রিন অফ ডেথ। এই ঘটনাটি উইন্ডোজের ইতিহাসের অন্যতম লোককথা হয়ে আছে। মানুষ হাসাহাসি করলেও পর্দার আড়ালে প্রকৌশলীরা বুঝতে পারছিলেন দোষভিত্তিক কার্নেল আর খুব বেশি দিন টেকানো সম্ভব নয়। মাইক্রোসফটের এই অগ্রযাত্রার মাঝেই একটি ছোট ধাক্কা আসে 2000 সালে উইন্ডোজ এমি বা মিলেনিয়াম এডিশনের মাধ্যমে। এটি ছিল যান্ত্রিক ত্রুটি এবং বাগে ভরা। ব্যবহারকারীরা দ্রুতই এতে বিরক্ত হয়ে ওঠেন। তবে একই সময়ে মাইক্রোসফট তাদের ব্যবসার গ্রাহকদের জন্য উইন্ডোজ 2000 উন্মুক্ত করে, যা ছিল এনটি বা নিউ টেকনোলজি কার্নেলের ওপর ভিত্তি করে তৈরি অত্যন্ত স্থিতিশীল একটি সিস্টেম। সাধারণ ব্যবহারকারী আর পেশাদারদের এই আলাদা জগতকে এক করার প্রয়োজনীয়তা অনুভব করল মাইক্রোসফট। এমির ব্যর্থতা আর 2000-এর স্থিতিশীলতা থেকেই জন্ম নেয় সর্বকালের অন্যতম সেরা অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক্সপি। 2001 সালে যখন উইন্ডোজ এক্সপি বাজারে এল, তা কম্পিউটিং জগতের সব হিসাবনিকাশ পাল্টে দিল। এক্সপি বা এক্সপেরিয়েন্স ছিল মাইক্রোসফটের ইতিহাসে প্রথম এমন একটি ওএস যেখানে ভোক্তা এবং ব্যবসায়িক সংস্করণকে একই শক্ত কাঠামোর ওপর নিয়ে আসা হয়েছিল। এর নীল রঙের টাস্কবার আর ক্যালিফোর্নিয়ার সোনোমা কাউন্টির সেই সবুজ পাহাড়ের বিখ্যাত ব্লিস ওয়ালপেপারটি আজও কোটি কোটি মানুষের স্মৃতিতে উজ্জ্বল। এই ছবিটি কোনো এডিট করা ফটোশপ ছিল না, এটি ছিল এক প্রকৃত সৌন্দর্যের প্রতিচ্ছবি যা ডিজিটাল স্ক্রিনকে দিয়েছিল এক মানবিক স্পর্শ। এক্সপি ছিল অবিশ্বাস্য রকমের স্থিতিশীল এবং ব্যবহার বান্ধব। এটি টানা 1 দশকেরও বেশি সময় ধরে বিশ্বের অধিকাংশ কম্পিউটারে রাজত্ব করেছে।
গ্রামের স্কুলে যেখানে প্রথম কম্পিউটার এসেছিল সেখানে ওই ঘাসের ওপর নীল আকাশের ওয়ালপেপারটি ছিল জানালার বাইরের পৃথিবীর প্রতিচ্ছবি। উইন্ডোজ এক্সপির জনপ্রিয়তা এতটাই ছিল যে মাইক্রোসফট বারবার চেষ্টা করেও মানুষকে এর পরবর্তী সংস্করণগুলোতে সরাতে পারছিল না। সাইবার ক্যাফেগুলোতে তরুণদের ভিড়, ইয়াহু মেসেঞ্জারের টুনটুন শব্দ আর মডেমের সেই কানেক্টিং মিউজিক সবই যেন এক্সপির সাথে মিলেমিশে একাকার হয়ে আছে। এটি কেবল একটি অপারেটিং সিস্টেম ছিল না, এটি ছিল একটি আস্ত আবেগ। সেই যুগে মানুষের প্রথম ইমেইল অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে ইন্টারনেটে গান ডাউনলোড করার অভিজ্ঞতা সবকিছুরই নীরব সাক্ষী ছিল এই এক্সপি। তবে প্রযুক্তির পথ সবসময় মসৃণ হয় না। 2007 সালে উইন্ডোজ ভিস্তা মুক্তি পাওয়ার পর মাইক্রোসফট বড় ধরনের সমালোচনার মুখে পড়ে। ভিস্তা দেখতে অত্যন্ত আধুনিক ছিল এবং এতে অ্যারো গ্লাস ইফেক্ট ব্যবহার করা হয়েছিল যা স্ক্রিনকে কাঁচের মতো স্বচ্ছ দেখায়। কিন্তু এর অত্যাধিক হার্ডওয়্যার চাহিদা এবং ধীরগতি সাধারণ ব্যবহারকারীদের হতাশ করে। কম্পিউটারের সুরক্ষার জন্য এতে যুক্ত করা হয়েছিল ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল, যা বারবার পপ আপ মেসেজ পাঠিয়ে ব্যবহারকারীকে অতিষ্ঠ করে তুলত। ভিস্তার এই ব্যর্থতা মাইক্রোসফটকে বড় একটি ধাক্কা দেয়। ভিস্তার সময়কালেই মাইক্রোসফট তাদের ব্র্যান্ডিং নিয়ে নতুন করে ভাবতে শুরু করে এবং আইএমএপিসি নামক এক প্রচারণার মাধ্যমে অ্যাপলের গেট এ ম্যাক ক্যাম্পেইনের উত্তর দেয়। কিন্তু ভিস্তার ব্যর্থতা থেকেই শিক্ষা নিয়ে 2009 সালে মাইক্রোসফট নিয়ে আসে উইন্ডোজ 7। এটি ছিল ভিস্তারই একটি উন্নত, দ্রুত এবং হালকা সংস্করণ। উইন্ডোজ 7 দ্রুতই মানুষের মন জয় করে নেয় এবং এক্সপির যোগ্য উত্তরসূরি হিসেবে নিজের জায়গা শক্ত করে। আজও অনেক পেশাদার ব্যবহারকারী মনে করেন উইন্ডোজ 7ই ছিল মাইক্রোসফটের তৈরি করা সবচেয়ে সুসংগত এবং নির্ভরযোগ্য অপারেটিং সিস্টেম। এখানে কন্ট্রোল প্যানেল থেকে শুরু করে টাস্কবার সবকিছুই ছিল নিখুঁত। এটি সেই সময়ের ল্যাপটপ বিপ্লবে এক বিশাল ভূমিকা রেখেছিল, যখন মানুষের কাছে ডেস্কটপের চেয়ে পোর্টেবল কম্পিউটার বেশি জনপ্রিয় হয়ে উঠছিল। সময়ের স্রোত তখন দ্রুত বইছে। 2010 সালের পর থেকে স্মার্টফোন এবং ট্যাবলেটের জনপ্রিয়তা বাড়তে থাকলে পিসি বাজার কিছুটা থমকে দাঁড়ায়। অ্যাপল এবং গুগল যখন মোবাইল জগতে রাজত্ব করছে, তখন মাইক্রোসফট একটি বড় ধরনের ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নেয়। 2012 সালে তারা উইন্ডোজ 8 বাজারে আনে। তারা প্রচলিত স্টার্ট মেনু পুরোপুরি সরিয়ে ফেলে টাইলস ভিত্তিক একটি টাচ ফ্রেন্ডলি ইন্টারফেস যুক্ত করে। তাদের লক্ষ্য ছিল ট্যাবলেট এবং পিসিকে একই অপারেটিং সিস্টেমের অধীনে নিয়ে আসা। স্টিভ সিনোভস্কির নেতৃত্বে এটি ছিল এক সাহসী পরিকল্পনা, কিন্তু কিবোর্ড এবং মাউস ব্যবহারকারী প্রথাগত পিসি ব্যবহারকারীদের জন্য এই আমূল পরিবর্তন ছিল অত্যন্ত বিরক্তিকর। উইন্ডোজ 8-এর ইন্টারফেস সাধারণ মানুষের কাছে গোলক ধাঁধার মতো মনে হয়েছিল। মানুষ তাদের চিরচেনা স্টার্ট বাটন খুঁজে না পেয়ে বিভ্রান্ত হয়ে পড়েছিল। ডেস্কটপ মোড আর মেট্রো স্টাইল টাইলসের এই লড়াই ব্যবহারকারীদের মনে ক্ষোভের সৃষ্টি করে। এই ব্যর্থতা ঢাকতে তারা দ্রুত উইন্ডোজ 8.1 নিয়ে এলেও তাতে খুব একটা লাভ হয়নি। লোকে বলতে শুরু করল মাইক্রোসফট কি তার চিরচেনা পথ হারিয়ে ফেলেছে। এটি ছিল উইন্ডোজের জন্য এক অস্তিত্বের সংকট। মাইক্রোসফট বুঝতে পেরেছিল যে মানুষের অভ্যাসের বিরুদ্ধে গিয়ে বড় ধরনের পরিবর্তন আনা সবসময় শুভ ফল বয়ে আনে না। অপেক্ষা ছিল এক নতুন ভোরে। সত্য নাদেলার নেতৃত্বে মাইক্রোসফট তাদের দৃষ্টিভঙ্গি বদলে ফেলে। অবশেষে 2015 সালে উইন্ডোজ 10 মুক্তি পাওয়ার মাধ্যমে মাইক্রোসফট আবারও তাদের হারানো গৌরব ফিরে পায়। উইন্ডোজ 10 ছিল আধুনিকতা এবং ঐতিহ্যের এক চমৎকার মিশ্রণ। তারা স্টার্ট মেনু ফিরিয়ে আনে এবং অপারেটিং সিস্টেমটিকে একটি সার্ভিস বা সেবা হিসেবে প্রদান করা শুরু করে। অর্থাৎ এখন আর বারবার নতুন ভার্সন কিনতে হবে না, ইন্টারনেটের মাধ্যমেই সিস্টেম অটোমেটিক আপডেট হবে। নিয়মিত সিকিউরিটি প্যাচ এবং কর্টানার মতো ভয়েস অ্যাসিস্ট্যান্ট যুক্ত হওয়ার ফলে এটি খুব দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে। উইন্ডোজ 10-এর সময়কালেই আমরা দেখেছি ক্লাউড কম্পিউটিং এবং গেমিংয়ের এক নতুন যুগ। এটি এমন এক সিস্টেম যা ল্যাপটপ থেকে শুরু করে এক্সবক্স কনসোল এবং হোলোলেন্সের মতো এর ডিভাইস পর্যন্ত সর্বত্র ছড়িয়ে পড়ে। গেমিংয়ের জন্য ডিরেক্টএক্স 12 এর মতো প্রযুক্তি এই সিস্টেমকে ডেভেলপারদের কাছে প্রিয় করে তোলে। মানুষ অনুভব করতে শুরু করল যে উইন্ডোজ আর কেবল একটি ঘরোয়া পণ্য নয়, এটি একটি শক্তিশালী প্রফেশনাল টুল। 2021 সালে মাইক্রোসফট তাদের সর্বশেষ বড় সংস্করণ উইন্ডোজ 11 উন্মুক্ত করে। এটি ছিল করোনা মহামারীর পরবর্তী পৃথিবীতে এক নতুন দৃষ্টিভঙ্গি। ঘরে বসে কাজ বা হাইব্রিড ওয়ার্ক কালচারের সাথে মিল রেখে এতে আধুনিক গ্লাস ডিজাইন, নতুন স্টার্ট মেনু যা মাঝখানে অবস্থান করে এবং উইজেট ব্যবহারের সুবিধা যুক্ত করা হয়েছে। কিন্তু আজকের উইন্ডোজ শুধু সফটওয়্যার ইন্টারফেসে সীমাবদ্ধ নেই। বর্তমানের পৃথিবী এখন এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার দিকে ঝুঁকছে। মাইক্রোসফটও তাদের অপারেটিং সিস্টেমে কোপাইলট নামের এআই অ্যাসিস্ট্যান্ট যুক্ত করার মাধ্যমে ভবিষ্যতের দিকে পা বাড়িয়েছে। ওপেন এআইয়ের সাথে মাইক্রোসফটের এই কোলাবোরেশন উইন্ডোজকে এক নতুন মাত্রা দিয়েছে। 40 বছর আগের সেই অন্ধকার স্ক্রিনের জগৎও আজ এতটাই বুদ্ধিমান যে সে মানুষের মনের কথা বুঝতে পারে।
আপনার ইমেল ড্রাফট করা থেকে শুরু করে জটিল ছবি তৈরি করা, উইন্ডোজ এখন আপনার একজন ব্যক্তিগত সৃজনশীল সহযোগী। এই দীর্ঘ 40 বছরে উইন্ডোজ কেবল একটি প্রযুক্তি পণ্য হিসেবে থাকেনি, এটি আমাদের সামাজিক এবং সাংস্কৃতিক বিবর্তনের অংশ হয়ে উঠেছে। 80-র দশকে যে শিশুটি প্রথম উইন্ডোজ 1.0 দেখে অবাক হয়েছিল, আজ সেই হয়তো উইন্ডোজ 11 ব্যবহার করে মহাকাশ গবেষণার জটিল কোডিং করছে। উইন্ডোজ শিখিয়েছে কিভাবে একটি জানালার মাধ্যমে গোটা বিশ্বকে নিজের ঘরের টেবিলে নিয়ে আসা যায়। এটি আমাদের শিখিয়েছে ইন্টারনেটের উত্তাল সমুদ্রে কিভাবে নেভিগেট করতে হয়। আমরা দেখেছি কিভাবে উইন্ডোজের মাধ্যমে মানুষ প্রথম স্কাইপে একে অপরের সাথে কথা বলেছে, উইন্ডোজ মুভি মেকারে প্রথম ভিডিও এডিট করেছে আর উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে পছন্দের গান সাজিয়ে রেখেছে। এই স্মৃতিগুলো কেবল প্রযুক্তির নয়, এগুলো আমাদের বেড়ে ওঠার ইতিহাসের অংশ। প্রযুক্তির রোমাঞ্চ যেমন আছে, তেমনি এর সাথে জড়িয়ে আছে কোটি কোটি মানুষের পরিশ্রম আর আবেগ। মাইক্রোসফটের এই দীর্ঘ পথযাত্রায় অনেক উত্থান পতন ছিল। কখনো তারা সাফল্যের চূড়ায় চড়েছে, কখনো আবার ভুল সিদ্ধান্তের কারণে সমালোচিত হয়েছে। 2004-এর দিকে আসা ম্যালওয়্যার আক্রমণ থেকে শুরু করে অ্যান্টিট্রাস্ট মামলা, প্রতিটি প্রতিকূলতা তাদের শিখিয়েছে কিভাবে আরও সহনশীল হতে হয়। প্রতিটি ব্যর্থতা থেকেই তারা ফিরে এসেছে আরও শক্তিশালী হয়ে। মানুষের ব্যবহারের ধরন বদলেছে, হার্ডওয়্যার বদলেছে, সিআরটি মনিটর বদলে গিয়ে হাতে এসেছে স্লিম ল্যাপটপ বা টাচস্ক্রিন সারফেস, কিন্তু উইন্ডোজ রয়ে গেছে একটি ধ্রুবকের মতো। এটি কেবল আমাদের কাজের টুল নয়, বরং আমাদের সৃজনশীলতার ক্যানভাস। উইন্ডোজের ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই এক অদম্য জেদ এবং প্রতিনিয়ত পরিবর্তনের গল্প। বিল গেটসের সেই শুরুর দিনের স্বপ্ন, প্রতিটি ডেস্কে এবং প্রতিটি ঘরে একটি করে কম্পিউটার, আজ উইন্ডোজের মাধ্যমেই বাস্তবে রূপ পেয়েছে। প্রযুক্তির এই বিশাল কর্মযজ্ঞে উইন্ডোজ যেন সেই শান্ত স্থির জল, যা সময়ের সাথে সাথে বাষ্প হয়ে মেঘ হয় এবং নতুন বৃষ্টির মতো ঝরে পড়ে আধুনিকতার তৃষ্ণা মেটাতে। জল যেমন প্রাণের সঞ্চার করে এবং সব বাধা পেরিয়ে নিজের পথ তৈরি করে নেয়, উইন্ডোজও তেমনি ডিজিটাল জগতের প্রাণভোমরা হয়ে কাজ করেছে গত 4 দশক ধরে। এটি ক্রমাগত নিজেকে ভেঙে নতুন করে গড়েছে মানুষের চাহিদা পূরণে। প্রযুক্তি হয়তো প্রতিদিন বদলে যাবে, আরও উন্নত হবে, হয়তো একদিন মাউস বা কিবোর্ডের ব্যবহার পুরোপুরি উঠে যাবে, কেবল চোখের ইশারায় বা চিন্তার শক্তিতে আমরা কম্পিউটার চালাব। কিন্তু ব্যক্তিগত কম্পিউটিংয়ের বিপ্লবে উইন্ডোজ যে ছাপ রেখে গেছে, তা আগামী কয়েক প্রজন্ম পর্যন্ত অমলিন থাকবে। আমাদের কাজের ধরন, শিক্ষার মাধ্যম আর বিনোদনের সংজ্ঞা বদলে দেওয়ার এই কারিগর আরও কতদূর যাবে, তা সময়ই বলে দেবে। ডিজিটাল দুনিয়ার এই জানালাটি আমাদের সামনে উন্মুক্তই থাকবে, নতুন কোনো দিগন্তের খোঁজে। এই 4 দশকে আমরা অনেক কিছু হারিয়েছি, অনেক কিছু পেয়েছি, কিন্তু উইন্ডোজ শব্দটি শুনলে আজও আমাদের মনে ভেসে ওঠে সেই নীল আকাশ আর অফুরন্ত সম্ভাবনার এক পৃথিবী। আজকের এই দীর্ঘ পথযাত্রার কাহিনী যদি আপনার মনে নতুন কোনো ভাবনার উদ্রেক করে থাকে, তবে এই তথ্যচিত্রটি শেয়ার করুন। প্রযুক্তির রোমাঞ্চকর ইতিহাসের সাক্ষী হতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।